এবার হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি উপশহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া। এবার লেবাননে রাতভর হামলার দাবি ইসরায়েলের। এদিকে জেনিন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার। আরো জানিয়ে দিব। এবার পশ্চিম তীরে ফিলিস্তিনের নিধন, 10 দিনে নিহত অন্তত 40 জন। এদিকে যুদ্ধের মাঝে বড়সড় মন্ত্রী সভার রদবদল, নতুন পররাষ্ট্রমন্ত্রী পেল ইউক্রেন। এবার সামরিক আইনে ইমরান খানের বিচার করার ইঙ্গিত পাকিস্তানের সেনাবাহিনীর। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে আগ্রাসন বন্ধ না হলে প্রতিদিন কফিন পেতে পারে ইসরায়েল, সতর্কবার্তা হামাসের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হিজবুল্লাহর ভয়াবহ হামলায় কয়েকটি ইসরায়েলি উপশহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনের নিরপরাধ জনগণের সমর্থনে ইসরায়েলি দখলদারদের উপর ও তাদের মদতদাতাদের স্বার্থে আঘাত হানছে। লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় মজলুম ও ধৈর্যশীল ফিলিস্তিনি জাতির সমর্থনে তাদের বীর যোদ্ধারা এইন ইয়াকুব, গাতুন, ইয়াম নামক অবৈধ ইহুদিবাদী বসতিগুলোতে কয়েকটি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। গত সোমবার থেকে হিজবুল্লাহর গোলান্দাজ ইউনিট আদাসার পার্বত্য অঞ্চলে ইহুদিবাদীদের সেনা সমাবেশের উপর গোলাবর্ষণ করেছে বলেও পার্স টুডে খবর দিয়েছে। এছাড়াও হিজবুল্লাহর সেনারা সোমবার অধিকৃত সাবা খামার অঞ্চলে জেবিদিন এলাকায় ও আর রামসা এলাকার কাফার সুবা পাহাড়ে ইহুদিবাদী অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে, এইন ইয়াকুব বসতিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীও জানিয়েছে, ব্লু ল্যাগুন নামের ইসরায়েলগামী একটি জাহাজে সফল হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে ওই জাহাজটির উপর। গাজায় ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার উপর ইসরায়েলি অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জাতি ও তাদের প্রতিরোধ আন্দোলনের সমর্থনে ইয়েমেন এ ধরনের হামলা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছেন তিনি। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া। ভুল তথ্য প্রচার ও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার সরকারি টিভি চ্যানেল RT নেট সহ 2টি সংস্থা ও 10 জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মস্কো মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। মারিয়া জাখারোভার অভিযোগ, সত্য ঘটনা আড়াল করতে মার্কিন জনগণকে বোকা বানাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গণমাধ্যমের উপর এই নিষেধাজ্ঞাকে আলেয়ার পিছে ছোটার সঙ্গে তুলনা করেছে তিনি। রুশ মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র তার জনগণের জন্য সব ধরনের তথ্য ও গণমাধ্যমকে উন্মুক্ত রাখতে দায়বদ্ধ, কিন্তু মার্কিন কর্তৃপক্ষ সেই দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক উদ্যোগ নিচ্ছে। এর প্রতিক্রিয়া যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, মস্কোর উদ্বেগ যুক্তরাষ্ট্রের মতো বা ভিন্ন কিছুও হতে পারে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রভাবের অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরে। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এ অভিযোগ উঠে। 2020 সালের নির্বাচনেও যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছিল, রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অস্তিত্ব পেয়েছে তারা। ঠিক এবারও যুক্তরাষ্ট্রের অভিযোগ, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন জনমতকে প্রভাবিত করতে ক্রেমলিন চেষ্টা চালাচ্ছে। এবার লেবাননে রাতভর হামলার দাবি ইসরায়েলের। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। যে কোনো সময় পুরো মাত্রা যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণ অঞ্চলে রাতভর বিভিন্ন স্থাপনার হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এসব স্থাপনার মধ্যে হিজবুল্লাহর অস্ত্রাগারও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিলিদা গ্রামের কাছে অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। এছাড়া আয়তা আল শাবাব এবং ইয়ারিন গ্রামের কাছে সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লাখের বেশি। এই যুদ্ধ শুরুর দিকেই
হিজবুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হুঁশিয়ারি দেয় যে সংঘাত বন্ধ না হলে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাবে তারা। এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। এদিকে জেনিন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার। গাজার জেনিন এবং ওই অঞ্চলে থাকা শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। জেনিনে 10 দিন ব্যাপী তাণ্ডব চালানোর পর এমন সিদ্ধান্ত নিল তেল আবিব। ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফা শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জেনিনে ইসরায়েলি হামলায় 21 জন নিহত হয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জেনিনে ইসরায়েল বাহিনী অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছে। এদিকে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজার পশ্চিম তীরে ইসরায়েল বাহিনী নিষ্ঠুরভাবে হামলা চালিয়েছে, যার সর্বশেষ উদাহরণ হলো জেনিন তুলকারম ও শরণার্থী শিবিরে হামলা। গত বছরের 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। মূলত ওই দিন ইসরায়েলের অভ্যন্তরে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই ঘটনার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 1 লাখ মানুষ। এবার পশ্চিম তীরেও ফিলিস্তিনি নিধন। 10 দিনে নিহত অন্তত 40 জন। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও নৃশংস বর্বরতার চরম মাত্রা ছাড়িয়ে গেছে দখলদার ইসরায়েল। গত 10 দিনে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় 40 জনে দাঁড়িয়েছে। গাজায় নারকীয় তাণ্ডবের মধ্যে পশ্চিম তীরেও চলছে ফিলিস্তিনি নিধন। একের পর এক বোমা হামলায় শেষ করে দেওয়া হচ্ছে শত শত প্রাণ। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিনে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান বেশ কয়েকজন। শরণার্থী শিবিরে ঢুকে এক শিশুকে গুলি করে হত্যার পর এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় শুরু হলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। এদিকে পশ্চিম তীরে হামলা মোকাবেলায় স্থানীয় ফিলিস্তিনিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা আব্দুল রহমান শাহিদ। শত্রুর হাত থেকে মাতৃভূমি রক্ষা নৈতিক, জাতীয় এবং ধর্মীয় দায়িত্ব বলেও জানান তিনি। তবে যুদ্ধবিরতি বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া কথা হামাস ভুলে যায়নি বলে জানিয়েছেন হামাসের আরেক সদস্য। এদিকে যুদ্ধের মাঝে বড়সড় মন্ত্রী সবার রদবদল। নতুন পররাষ্ট্রমন্ত্রী পেল ইউক্রেন। ইউক্রেনের পার্লামেন্ট আন্দ্রি সিবিহাকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে। তিনি দিমিত্রি কুলেবার স্থলাভিষিক্ত হচ্ছেন। এটি রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের পর থেকে ইউক্রেন সরকারের সবচেয়ে বড়সড় পরিবর্তন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পরিবর্তন সম্পর্কে বলেছেন, দেশের জন্য এখন নতুন শক্তি প্রয়োজন। যুদ্ধের গুরুত্বপূর্ণ এই সময়ে মন্ত্রিসভায় নতুন মুখের আগমন প্রয়োজনীয় বলেও তিনি উল্লেখ করেন। সিবিহা একজন অভিজ্ঞ কূটনীতিক এবং তিনি জেলেনস্কির কার্যালয়ে কয়েক বছর ধরে কাজ করেছেন। বৃহস্পতিবারে আরো 8 জন নতুন মন্ত্রী নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমালোচকরা মনে করছেন, এই রদবদল মূলত প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাকের সাথে যুক্ত একটি ছোট গোষ্ঠীর হাতে ক্ষমতার সংহতকরণ নির্দেশ করছে। সিবিহা এর আগে তুরস্কে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি ইয়ারমাকের ডেপুটি হিসেবেও কাজ করেছেন। আলেকজান্ডার কামিশিন, যিনি যুদ্ধের মধ্যেও ইউক্রেনের রেলপথ চালু রাখার জন্য প্রশংসিত হয়েছেন, তাকেও কৌশলগত শিল্প মন্ত্রণালয় থেকে প্রেসিডেন্টের কার্যালয়ে স্থানান্তর করা হচ্ছে। এবার সামরিক আইনে ইমরান খানের বিচার করার ইঙ্গিত পাকিস্তানের সেনাবাহিনীর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধির আশায় যারা সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে তারা। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে কথা বলেন। পাকিস্তানের সেনা সদর দপ্তরে আন্তঃবাহিনী জনসংযোগ কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সাংবাদিকদের আহমেদ শরীফ চৌধুরী বলেন, সামরিক আইনে বলা আছে, কেউ যদি আর্মি অ্যাক্টের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ব্যক্তিগত কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেন কিংবা এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আগ্রাসন বন্ধ না হলে প্রতিদিন কফিন পেতে পারে ইসরায়েল, সতর্ক বার্তা হামাসের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে,
দখলদাররা যদি তাদের আগ্রাসনের গতি প্রকৃতি পরিবর্তন না করে, তাহলে ইসরায়েলি বন্দীদের জীবন আরো হুমকির মুখে পড়বে। ইসরায়েলি বসতি স্থাপনাকারী ইহুদিবাদীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় হামাস এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সংগঠনটি ঘোষণা করেছে, গাজায় আগ্রাসন বন্ধ হলে বন্দীদের নিরাপদে ফিরিয়ে দেওয়া হবে এবং আগ্রাসন অব্যাহত থাকলে এই ব্যক্তিদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়বে। ভিডিও বার্তায় উল্লেখ করা হয়, নেতানিয়াহু প্রতিদিন যে কর্মকাণ্ড পরিচালনা করছে তার বিপরীতে প্রতিদিন নতুন কফিন পেতে পারে ইসরায়েল। হামাস গত 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে আল-আকসা স্ট্রম অভিযান চালিয়ে বহু ইহুদিবাদী বসতি স্থাপনাকারী এবং সেনা সদস্যদের বন্দী করে নিয়ে যায়। সামরিক যুদ্ধবিরতির আওতায় কয়েকজন মুক্তি পেলেও এখনো হামাসের হাতে 100-রও বেশি বন্দী রয়েছে। সম্প্রতি ইসরায়েল বিমান হামলায় গাজার রাফা এলাকায় অন্তত 6 বন্দী মারা গেছে। এ নিয়ে ইসরায়েলে চলছে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ। সূত্র পার্স টুডের।